গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। বিএনপির নাম ভাঙিয়ে ইনকাম ট্যাক্সে অসাধু চক্রের আন্দোলন, মন্তব্য রিজভীর। কর্তৃত্বহীনতাই সরকারের বড় ব্যর্থতা, অভিযোগ এবি পার্টির। নির্মাণ কাজ বন্ধ থাকায় এখন ভোগান্তির প্রকল্প বিআরটি। ৭ দফা সময় বাড়িয়ে ১ যুগ পান, কাজ শেষ হবে কিনা নতুনভাবে মূল্যায়নের তাগিদ। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, টানা ৩ সপ্তাহ বাড়তি দর। সিন্ডিকেটকে দুষছেন মিল মালিকরা, স্বস্তি কম মাছ সবজির বাজারে। সনাতন ধর্মাবলম্বীদের জমজমাট রথযাত্রা উৎসব চলছে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে রথযাত্রা উৎসব চলছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। আমরা দেখতে পাচ্ছি আপনিও এই যে রথযাত্রার যে উৎসবটি চলছে সেই উৎসবে সামিল হয়েছেন এবং হেঁটে যাচ্ছেন। জানাবেন যে এই মুহূর্তে এই যে র্যালিটি সেটি কোথায় অবস্থান করছে এবং রথযাত্রার যে আয়োজন সেটি কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, প্রতি চন্দ্র আষাঢ়ের যে দ্বিতীয় পক্ষ রয়েছে সেই সময় কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব সেটি হয়ে থাকে বিশ্বব্যাপী, এবং তার সাথে মিল রেখে কিন্তু বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারাও কিন্তু এই রথযাত্রা উৎসবের আয়োজন করে থাকে। এবং আমরা জানি যে এই রথযাত্রার যে উল্টো রথযাত্রাটি আছে সেটি আর ৯ দিন পরে, অর্থাৎ ৯ দিনের মাথায় কিন্তু যেই উল্টো রথযাত্রা উৎসবটি হওয়ার কথা রয়েছে সেটি হবে। এবং আমরা দেখেছি যে এই যে রথযাত্রার এই যে মূল যে আকর্ষণ অর্থাৎ শোভাযাত্রা সেটি কিন্তু স্বামীবাগ আশ্রয়কেন্দ্র থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এর মধ্যে এই যে শোভাযাত্রাটি রয়েছে সেটি জয়কালী মন্দির, ইত্তেফাক মোড় হয়ে গোল চত্বর হয়ে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো পূরণ করা হবে। এই রথযাত্রা উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন সনাতন ধর্মাবলম্বীরা করে থাকে এবং সেই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেখানের মধ্যে শোভাযাত্রা সহ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন সহ ধর্মীয় নাটকের যে আয়োজন সেগুলো তারা করে থাকেন বলে আমরা জানতে পেরেছি। তারা সেই আনুষ্ঠানিকতাগুলো রেখেছে এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি মতিঝিলে। এই যে শোভাযাত্রাটি রয়েছে ওই রথযাত্রা উপলক্ষে সেটি এখন মতিঝিল হয়ে প্রেস ক্লাবের দিকে আগাচ্ছে এবং এটি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই যে উৎসবের যে মূল আকর্ষণ যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তারা এই রথযাত্রার মাধ্যমে আসলে শান্তির বার্তা পৌঁছে দিতে চান সবার কাছে। দর্শক, স্বামীবাগ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে যে রথযাত্রাটি শুরু হয়েছে সেই রথযাত্রার বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী তাসফিহা উখরোজের মাধ্যমে। রথযাত্রার আরও খবর জানবো আমরা। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ধামরাইতে। শ্রী শ্রী যশ মাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে আছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, জানাবেন যে এই যে ধামরাই ঐতিহ্যবাহী যে রথযাত্রা উৎসব সেটির প্রস্তুতি কেমন দেখছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কখন নাগাদ এর উদ্বোধন করবেন?
তন্ময়, ঠিক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের ধামরাই আছে, সেটির শ্রী শ্রী যশোর মন্দির যেটি আছে সেই মন্দিরে আছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই মন্দির থেকে যেই রথযাত্রাটি বের হয় সেটি আসলে একটি ঐতিহ্যবাহী রথযাত্রা। বলা হয়ে থাকে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা কিন্তু এখান থেকে বের হয়ে থাকে। এবং আপনাকে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ইসকন বাংলাদেশের তথ্য অনুযায়ী বলছে যে এই বছর পুরো বাংলাদেশ থেকে 128টি রথযাত্রা বের হবে। আমি একটু আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে যে এই যেমন পিছিয়ে দেখতে পাচ্ছেন যে রথযাত্রার জন্য কিন্তু যারা হিন্দু সম্প্রদায়ের কিংবা হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। আজকে দুপুরের পর থেকে তারা বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে যারা আছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এই যে রথযাত্রার জন্য যে প্রস্তুতি তার পুরোপুরি সম্পন্ন করেছেন। এবং এখানে যে রথযাত্রার জন্য যেই দড়ি সেটিও প্রস্তুত করা হয়েছে। আপনি জানেন যে আজকে রথযাত্রা শুরু হবে এবং এর ঠিক 9 দিন পরে অর্থাৎ 6 জুলাইতে কিন্তু ফিরতি রথযাত্রা আবার হবে। আর যারা এই হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন তারা সকলে এখানে এসেছেন এবং তারা রথযাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রস্তুতের ফলে তারা যেই এখানে যারা অনুসারী রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিকাল 5টা নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথযাত্রা যেটি আছে সেটি উদ্বোধন করবেন। এই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু একদমই প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ সহ এখানে সেনাবাহিনীর যারা আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি যে সেটি হচ্ছে যে প্রতি বছর চন্দ্র আষাঢ়ের যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে থাকে এবং এর ঠিক 9 দিনের মাথায় উল্টো রথযাত্রা হয়ে থাকে। এবং এই যে রথযাত্রা সেটি আসলে বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন করা হয়েছিল এবং বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পদাবলী, কীর্তন, ধর্মীয় নাটক সহ 8 দিনব্যাপী কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে কিংবা সেই অনুষ্ঠানগুলো কিন্তু হচ্ছে। এবং এখানে বিশাল একটি মেলা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই রথযাত্রা উপলক্ষে মেলা পুরো ধামরাইয়ের যে মন্দিরের যে প্রধান গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে মন্দির পর্যন্ত পুরো 2 রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে এই মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু এবারের যে রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দুপুরের পরে আসলে এখানে এসেছি। আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই এখানকার যারা শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারী নয় অন্যান্য ধর্মের যারা অনুসারী রয়েছেন তারাও কিন্তু এই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন কিংবা এই মেলাতে তারা এসেছেন। মেলাতে দেখেছি যে বিভিন্ন যে গ্রামীণ আমেজের যে মেলা আগে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হতো সেটি এখন অনেকটাই কমে গেছে। তবে এই ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে কিন্তু এই মেলাগুলো গ্রামে গড়ে উঠেছে এবং আমরা দেখেছি যে এই মেলাগুলোতে নিমকি থেকে শুরু করে অন্যান্য যে মিষ্টান্ন পদার্থ রয়েছে, অন্যান্য ফল যেগুলো রয়েছে তার সব কিছুই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এবং এই যে এখানে যে রথযাত্রা শুরু হবে তার জন্য কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত এখানকার যারা অনুসারী রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত আমরা আসার সময়ও দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সকল যারা দর্শনার্থী রয়েছেন তাদের সবাইকে কিন্তু বিভিন্ন প্রায় 1 থেকে 2 বার চেক করে কিন্তু এই মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আমরা 5টার দিকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথযাত্রাটি উদ্বোধন করবেন, তারপর হয়তো আমরা তখন আপনাদেরকে আবারও এই জায়গায় নিয়ে আসবো। তন্ময়, এই ছিল আমার কাছে রথযাত্রা মেলা সর্বশেষ তথ্য ধামরাই থেকে। নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী সিউল আহমেদের মাধ্যমে। দর্শক, রাজধানী ঢাকা এবং সাভারের পাশাপাশি সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করছেন তারা। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বসেছে মেলায়। বিষয়ে বিস্তারিত জানতে চাই, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান এবং সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। শুরুতেই যাচ্ছি অমিতের কাছে বরিশালের খবর জানতে। অমিত, বরিশালের যে রথযাত্রা উৎসবটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে চলছে, জানাবেন যে এই উৎসবটি কখন নাগাদ শুরু হয়েছে এবং যারা ভক্তরা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন রয়েছে, বিস্তারিত জানতে চাই। তন্ময়, একটু জানিয়ে রাখি 3:30 থেকেই বরিশাল নগরীর বিএম কলেজ রোড থেকে এই রথযাত্রাটি শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন চলমান রয়েছে। সেই বিএম কলেজ রোড থেকে শুরু হয়ে এটি বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে প্রদক্ষিণ করে এই মুহূর্তে কিন্তু নগরীর সরোড এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে ভক্তদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। 4টি রথ নিয়ে তারা কিন্তু 3:30 নাগাদ বের হয়েছে এবং বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেখানে তারা প্রদক্ষিণ করবে। একটু জানিয়ে রাখি যে বরিশালের এই জায়গাটি ছাড়াও কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায়
বিভিন্ন মন্দিরে এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে এবং একই সাথে রথযাত্রাও অনুষ্ঠিত হচ্ছে। আজ আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয়া তিথি এবং এই তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়, তাই আজকে বরিশালেও প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ধর্মীয় স্থানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। মূলত রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভ্রতার 3টি সুসজ্জিত মূর্তি রেখে জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি আসলে পর্যন্ত যাওয়া হয়। সেই উপলক্ষে কিন্তু এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এবছর আমরা দেখেছি যে বরিশালের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিকেল থেকেই সেই অনুষ্ঠানে কিন্তু তারা একসাথে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই দিনে আসলে তারা প্রার্থনা করছেন যে সকল দেশবাসীর শান্তি কামনা করছেন, একই সাথে তারা যেন সবসময় ভালো থাকে সেটি কামনা করছেন এবং এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই কিন্তু এই একটি জায়গা থেকে বড় আকারের যে রথযাত্রাটি সেটি বের হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যদি বলি তাহলে এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে ডিবি পুলিশ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু তারা পুরো শোভাযাত্রায় কিন্তু একসাথে আসছেন এবং রয়েছেন। এবং আরেকটু জানি যে বিভিন্ন মন্দিরগুলোতে পূজা অর্চনা, আরতি, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের কীর্তনের আয়োজন করা হয়েছে এই উৎসবটি উপলক্ষে এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কিন্তু এই রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই আমরা দেখি যে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এবং 4টি রথ নিয়ে তারা কিন্তু 3:30টার সময় বরিশালের বিএম কলেজ রোড থেকে শুরু করেছে এবং এই মুহূর্তে সড়কে রয়েছে। এরপর সেখান থেকে কিন্তু বরিশাল নগরীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে আবার বিএম কলেজ রোডে গিয়েই শেষ হবে, এমনটি কথা রয়েছে এই রথযাত্রায়। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রথযাত্রার। দর্শক, বরিশালের পর এবারে আমরা যেতে চাই সিলেটের। সহকর্মী সন্দীপন শুভর রয়েছে সেখানে। শুভ, জানাবেন যে সিলেটের যে আয়োজন চলছে রথযাত্রা, সেই আয়োজনের বিস্তারিত, পাশাপাশি যারা ভক্ত দর্শনার্থী রয়েছেন তারা আজকে নিশ্চয়ই এখানে সমবেত হয়েছেন, তারা নিশ্চয়ই তাদের যে প্রার্থনা করেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, বিস্তারিত জানতে চাই। তন্ময়, প্রথমে আপনাকে একটা কথা বলতে চাই যে কোনো উৎসব সেটি হোক হিন্দুদের বা সনাতনীদের কিংবা মুসলমানের, সিলেট কিন্তু সম্প্রীতির শহর হিসাবে সকল উৎসব মহতায় মেতে ওঠেন সবাই এবং আজকেও সে তার ব্যতিক্রম নয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু সিলেটে এই মুহূর্তে বর্ণিল আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন ভক্ত অনুরাগী যারা রয়েছেন বা যারা ভক্ত সজ্জন রয়েছেন তাদের কথা, আসলে তারাও বেশ উন্মুখ হয়ে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছেন। নানা ধরনের তাদের যে আরতি রয়েছে, তাদের যে কামনা বাসনা রয়েছে, সব কিছু কিন্তু আজকে তারা তাদের যে আরাধ্যের কাছে তারা বলছেন। এবং এই যে রথের উদ্দেশ্য সম্পর্কে যদি আপনাকে একটু বলে রাখি, সেই রথের উদ্দেশ্য কিন্তু হচ্ছে জগন্নাথ দেব প্রতি বছর একবার পৃথিবীতে আবির্ভূত হন সনাতনীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং সনাতনীরা বিশ্বাস করেন যে এই বছরে একবার যখন জগন্নাথ দেব আসেন তখন সকল ভক্তদেরকে নগরীতে এসে উনি নিজে থেকে তাদেরকে দেখা দিয়ে যান এবং কৃপা করেন বা তাদের উপর আশীর্বাদ বর্ষিত করেন, এমনটি কিন্তু কথিত রয়েছে। এবং এখানে কিন্তু সিলেটের যদি ঐতিহ্যের কথা বলি, সিলেট যেহেতু ঐতিহ্যবাহী একটা নগরী এবং এখানে কিন্তু 200 বছরের ঐতিহ্য রয়েছে এই রথযাত্রায়। 200 বছর ধরে কিন্তু এই রথ অনুষ্ঠিত হয় এবং এই রথে প্রায় 25টি দেবালয় এবং মন্দির থেকে কিন্তু রথ নিয়ে আসা হয়েছে এবং এই 25টি মন্দিরের মধ্যে কিন্তু সাধারণ বাঙালি হিন্দুদের পাশাপাশি আমরা মণিপুরী সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করে থাকি এবং এর পাশাপাশি সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে কিন্তু এই জায়গায় আসা হয় এবং বিভিন্ন জায়গা থেকে সিলেট নগরীর যে ঐতিহ্যবাহী রিকাবি বাজার রয়েছে, সেই রিকাবি বাজারে রথের মাঠ রয়েছে, অর্থাৎ এই মাঠটা কিন্তু রথের মাঠ হিসাবে পরিচিত এবং এখানে হাজারো মানুষের সম্মিলনস্থলে পরিণত হয়। এবং আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, এই রথকে কেন্দ্র করে কিন্তু সিলেটে শুধুমাত্র যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি নয়, এটির বাইরেও কিন্তু একটি মেলা হয়। সিলেটে কিন্তু সুন্দর একটি 9 দিন ব্যাপী যে মেলা, সেই মেলাটি কিন্তু 100 বছরের ঐতিহ্য হিসেবে রূপ নিয়েছে। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলেই কিন্তু আসেন রথের মেলা থেকে গ্রামীণ যে বিভিন্ন ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস তারা কেনাকাটা করার জন্য। এটিও কিন্তু সিলেটের রথকে কেন্দ্র করে, রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু উপস্থিত হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রায় 10 থেকে 11টি রথ কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছে, আরও রথগুলো এখানে আসছে। এর পাশাপাশি কিন্তু রথ টানও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং রথ টান শুরু হলে কিন্তু সারা
পুরো নগরীতে যে উৎসবময়তা, পুরো নগরীতে যে একটা সম্প্রীতির বন্ধন, সেটা আমরা দেখতে পারবো। বিশেষ করে সনাতনীরা কিন্তু তাদের আরাধ্য দেবতাকে তারা নিজের মতো করে ডাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আজকে বেশ তৎপর রয়েছে। তন্ময়, এই ছিল সিলেটের রথযাত্রা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সিলেটের পর এবার আমরা যেতে চাই পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন কক্সবাজারের আয়োজন কেমন দেখছেন এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কেমন রয়েছে, বা কারো কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। কক্সবাজার শহরে একটি উৎসবের আমেজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা দেখছি যে জায়গাটি থেকে এই রথযাত্রা শুরু হবে সেই জায়গা ঘিরে বিপুল সংখ্যক মানুষ এখানে অবস্থান নিয়েছেন এবং জেলা শহর ছাড়াও আসলে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে, হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এসেছেন। এর বাইরে অন্যান্য সম্প্রদায়ের যারা লোকজন আছেন, বিশেষ করে এখানে অসাম্প্রদায়িক একটি মিলন মেলা আসলে তৈরি হয়েছে বর্তমানে এই জায়গাটি। এবং গন্ডিকির পাড় থেকে প্রতি বছর এই উৎসবটি, এই রথযাত্রার যে সূচনা সেটি শুরু হয় এবং আজকেও এখানে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে অত্যন্ত সুন্দরভাবে একটি রথ কিন্তু সাজানো হয়েছে এবং এই রথ ঘিরে বিপুল সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ এই গোলদিঘির পার এলাকার আশপাশে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই সেই রথযাত্রাটি শুরু হবে, বহুল প্রত্যাশিত। এবং এখানে যারা সমবেত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, তাদের মাঝে কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাস আমরা দেখছি। তারা কিছুক্ষণ পরেই এই রথটি দড়ি ধরে আসলে টেনে নিয়ে যাবেন এবং এই রথ কক্সবাজার শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কটি প্রদক্ষিণ করবে। এবং এখানে যে বিপুল সংখ্যক মানুষ, তারা কিন্তু যেটি বলছেন যে, আমরা হিন্দু সম্প্রদায়ের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি বহু বছর ধরে, আসলে শত বছর ধরে এই উৎসবটি পালন হয়ে আসছে। মূলত হিন্দু সম্প্রদায়ের যে বিশ্বাস, শ্রীকৃষ্ণ যখন তার নিজ জন্মস্থান মথুরা থেকে গোকুলের দিকে এই দিনটিতে যাত্রা করেছিলেন তার বোন সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে, সেই দিনটিকে স্মরণ করেই আসলে শত বছর ধরে এই উৎসবটি হিন্দু সম্প্রদায় পালন করে আসছে। এবং এখন পর্যন্ত এই দিনটিকে ঘিরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা আমরা দেখি। এবং এটি যেহেতু পর্যটন শহরে এই উৎসব স্থলটি, এটিকে কেন্দ্র করে শুধুমাত্র কক্সবাজার শহরের হিন্দু সম্প্রদায় নয়, এখানকার আশপাশের যে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে তারা ছাড়াও এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই রথযাত্রাটি দেখার জন্য কিন্তু এখানে সামিল হয়ে থাকেন। এবং এই উৎসব স্থল ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে এবং এখানে স্বেচ্ছাসেবীরাও কিন্তু এই উৎসবটিকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু কাজ করছেন এবং তারা সেই কথাটি আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে পর্যটন শহরে এই যে উৎসবের আমেজ, সেটি কিন্তু পুরো সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রং ছড়িয়ে দিয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপনের খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাধা দেওয়া হয়েছিল ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। সামাজিক ব্যবসা দিবসের দুদিনের কর্মসূচির উদ্বোধন করে তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে বদলে দিতে পারে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেয় ৩৮টি দেশের শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। এবারের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পথ সামাজিক ব্যবসা। বক্তব্যে আয়োজকরা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতেই এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক ব্যবসা দিবস উদযাপন করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেও। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Government will not allow us to set up a university. Young people came out. They said enough is enough.
get out. They gain their life. In a very short period, few days, they moved the country from the extreme darkness to the bright light. And that's a young people. বর্তমান বিশ্ব স্বার্থপরতার মধ্য দিয়ে গড়ে উঠছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, মানুষ ভুল পথে চলছে, যা শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তবে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে জানান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। And the message is very simple one that we have been repeating again and again. Message is we are on the wrong path. If you keep on pursuing this path, all we end up with massive disaster. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solutions. Yes, there will be donation solutions. But the robust path is the social business solution. That's where the whole fundamental issue there. চাকুরি নির্ভর পড়াশোনার পরিবর্তে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের প্রয়োজনেই নতুন বিশ্ব গড়ে তুলতে হবে। I wish you'll have time since we are here in Bangladesh. হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নিজেদের ফায়দা আদায়ে ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ পেয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে এই সরকার কোনো কৃতিত্ব দেখাতে পারেনি। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় জুলাই অভ্যুত্থানে 1 বছর পূর্তিতে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুজিবুর রহমান মঞ্জু। রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও 4 তারিখ 5 তারিখ 4 তারিখ শহীদ মিনারে, 3 তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং 5 তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আগামীর রাজনীতি ফ্যাসিবাদ জন্ম না দিয়ে যেন জনপ্রত্যাশা পূরণ করে, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমিরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। জানান, রাজনৈতিক দলগুলো ভবিষ্যতেও যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করে। এ সময় কুলাউড়ার আঞ্জুম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের আমির। এটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে শেরেবাংলানগর থানার মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ফের তোলা হয়েছে আদালতে। চলমান 4 দিনের রিমান্ডের মধ্যেই দ্বিতীয় দফায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। চলে যাচ্ছে তার কাছে। দোলন, নুরুল হুদার যে রিমান্ড সেটি শুরু হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন।
তন্ময়, এরই মধ্যে কিন্তু শুনানি চলছে। আমরা দীর্ঘ সময় আসামি পক্ষ অর্থাৎ নুরুল হুদার যে তিনি আইনজীবী রয়েছেন তার তর্কযুক্তি শুনছিলাম। তিনি বলছিলেন যে সুনির্দিষ্ট কিংবা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যে রিমান্ড চাওয়া হচ্ছে সেটি কিন্তু নেই। ইনি বলছেন যে এর আগের দিন যেই সকল অভিযোগগুলো দায়ের করা হয়েছিল ঠিক একই অভিযোগের ভিত্তিতে আজকেও তার 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। তিনি বলছিলেন যে তাকে রিমান্ড না দিয়ে তার শারীরিক অবস্থা ভালো নয়, যার কারণে তাকে রিমান্ড না দিয়ে জেল গেটের জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি আবেদন করেছেন। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কথা আমি শুনছিলাম। তারা বলছেন যে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে জাতিকে বিভ্রান্ত করা কিংবা যেখানে অর্থ হাতিয়ে নেওয়ার মতো নানা অভিযোগ তিনি তুলেছেন। তিনি বলছিলেন এই সকল অভিযোগের প্রেক্ষিতে তাকে তার জিজ্ঞাসাবাদের জন্য কিংবা আরও তথ্য প্রাপ্তির জন্য তার রিমান্ডের প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আজকে দুপুরের পরই নুরুল হুদাকে প্রথমে নিয়ে আসা হয় তাকে জেল গেটের এখানে যে নিয়ে আসা হয় আদালত আঙ্গিনা নিয়ে আসার পরে আমরা দেখেছি যে ঠিক 3:40 তাকে তোলা হয়েছিল। আর তারপরেই আমরা দেখেছি যে নির্ধারিত কক্ষে ঠিক 9 তলায় তাকে দীর্ঘ সময় ধরে তার শুনানি চলছে। আর এই শুনানির প্রেক্ষিতে হয়তো তার রিমান্ড হতে পারে সে তেমনটাও বলা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে তার রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে মামলাগুলোতে, সেখানে নতুন কিছু অভিযোগ যুক্ত করার কথাও আমরা এরই মধ্যে জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে যে ওনাকে আদালত আঙ্গিনায় নিয়ে আসাকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করতে দেখেছি। সব মিলিয়ে হয়তো কিছু সময় পর কিংবা আমরা যেমনটা জানতে পেরেছি যে খুব শেষ পর্যায়ে চলছে শুনানির যে পর্যায়ে, সেটি শেষ পর্যায়ে আছে। কিছু সময় পর হয়তো জানা যাবে ঠিক তাকে নতুন করে রিমান্ড দেওয়া হচ্ছিল কিনা। এর আগে কিন্তু তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। বলা চলে যে রিমান্ডের মধ্যে তাকে আবারও ফের 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিতর্কিত যে সকল নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল কিংবা তার অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি কি বলা হচ্ছিল যে প্রহসনের নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে যেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তৈরি হয়েছিল, একইভাবে প্রশ্নতে দেশের গণমাধ্যমও যেমনিভাবে নানা দিক উঠে আসছিল যে নির্বাচনের অনিয়ম এবং কারচুপির বিষয়ে, সেই বিষয়গুলো কিন্তু আদালতের আজকের আমরা শুনানিতে বলতে আমরা দেখেছি। সব মিলিয়ে হয়তো কিছু সময় পরেই বলা যাবে যে তাকে নতুন করে রিমান্ড দেওয়া হচ্ছিল কিনা, যে চলছে 4 দিন রিমান্ড তার মধ্যে। তো সব মিলিয়ে এই ছিল আদালতের আঙিনা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তন্ময়, সিএমএম আদালতের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেলোয়ার তোলন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে 154 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিল। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সকাল 8:38 বিমানটি ঢাকা বিমানবন্দর ছাড়ে। বিমানে পাখির আঘাতের ঘটনার পর যাত্রী ও ক্রুদের নিয়ে সকাল 9টায় নিরাপদে বিমানটি শাহজালালে জরুরি অবতরণ করে। বার্তায় আরও বলা হয়েছে ওড়ার পরপরই প্রায় 2500 ফিট উচ্চতায় পৌঁছালে বিমানটির ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখন পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত যে বিমানটি রয়েছে বোয়িং 737-800 মডেলের বিমানটি, সেটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের গলার কাটা হয়ে উঠেছে বিআরটি প্রকল্প। যদিও এই প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে, তারপরও 1 যুগের বেশি সময় পার হলেও এখনও শেষ হয়নি কাজ। স্টেশন, ব্রিজ ও ওভারপাস নির্মাণ কাজ মাঝপথে স্থগিত। 7ম দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3000 কোটি টাকা। আর বিশেষজ্ঞদের মতে এটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আহাদ আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প 2024 সালের ডিসেম্বরে মেয়াদ শেষে অগ্রগতি প্রতিবেদনে দেখানো হয় 97.47% কাজ শেষ হয়েছে। তবে বাস্তবে এর চিত্র অনেকাংশেই উল্টো। স্টেশনগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। সময়সীমা ও ব্যয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে প্রকল্পটি। 2012 থেকে 2016 মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারিত হয় 2040 কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় 4268 কোটি টাকায়।
2019 সালে কাজ শেষ হবার কথা থাকলেও 5 বার সময় বাড়িয়েও 2024 সালে শেষ হয়নি প্রকল্পটি। এ সময় 10টি বিআরটিসি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা হয়। এরপর 2025-এর জুনে প্রকল্পটি চালু করার কথা থাকলেও তা তো হয়নি, উল্টো 5 মাস পর বন্ধ হয়ে গেছে পাইলট প্রকল্প। এই শিববাড়ি স্টেশনটি পুরোপুরি এখন পরিণত হয়েছে একটি গাড়ি রাখার জায়গায়, যেখানে কিনা থাকার কথা ছিল বিআরটি প্রকল্পের বাস, কিন্তু সেখানে এসে আমরা লক্ষ্য করেছি কেবলই অন্যান্য গাড়ি। পাইলট প্রকল্প গত বছর যেটি চালু করা হয়েছিল সেটিও এখন কেবলই খাতা ও কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। অবৈধ গাড়ি পার্কিং ও জায়গা দখল করে গ্যারেজের কাজ করতেও দেখা যায় স্টেশনে। গাড়ি রাখা যাবে না, কিন্তু রাখার সাইনবোর্ড আছে, কিন্তু এটা তদারকি করার লোক নাই। 4,000 কোটি টাকারও বেশি ব্যয় করা এই বিআরটি প্রকল্প এখনো কাজ শেষ হয়নি, তবে পুরো কাজই এখন স্থগিত। এই প্রকল্প আবারও ব্যয় বাড়িয়ে শুরু করা হবে কিনা, কিংবা শেষ করার সিদ্ধান্ত নেবে কিনা সরকার, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3,000 কোটি টাকা, যেখানে সপ্তম দফা প্রকল্পের মেয়াদ বাড়তে পারে 2029 সাল পর্যন্ত। তাহলে একক প্রকল্পেই ব্যয় দাঁড়াবে প্রায় 7,000 কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত দীর্ঘ এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে যাই প্রকল্প পরিচালক রেজাউল করিমের কার্যালয়ে। প্রকল্প অফিসে পাওয়া যায়নি তাকে। তাদের এগুলো কোনো কার্যকর লাভ নেই, তারা মানে কোনো কিছু বলতে পারে না। কেন কথা বলতে পারে না? প্রজেক্টে যারা কাজ করে তারা এখন একমাত্র এমডি, প্রজেক্টের এমডি কথা বলবে না এখন। স্যার আমার যেটা ফেলে দিই, কি বলছেন আমাকে, উনি বলছেন যে ওদের এগুলো তো আমি বিষয়। একাধিকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। বিআইটি প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং আমার পিএম এর সাথে কথা বলে ইন্টারভিউ নিতে চাই আপনার। আপনি কি? সম্ভব না, আমি অসুস্থ, জ্বর। তবে বাস্তবায়নকারী কর্মকর্তা জানান এই প্রকল্পের অবকাঠামোর কাজ শেষ হবার অপেক্ষায় তারা। বাসের যে চলমান প্রকিউরমেন্ট সেটাতে যদি আমরা নোয়া দিতে পারি, অনুমোদন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26-এর মধ্যেই চলে যাওয়া সম্ভব, অপারেশনে চলে যাওয়া সম্ভব, সাবজেক্ট টু ফিনিশিং অফ সিভিল ওয়ার্ক। বিশেষজ্ঞদের একটি পক্ষ বলছে প্রকল্পটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর অপর পক্ষের আশা, বিআরটি চালু করতে পারলে মেট্রো রেলের মতো সুবিধা পাবে নগরবাসী। এই খণ্ডিত বিআরটি পৃথিবীর কোথাও পপুলার হয়নি, সুতরাং এইটাও হবে না। নতুন বিনিয়োগ করা আমার হিসাবে এটা একটা গচ্চা দেওয়া। এমআরটির মতো, এটা তো ভালো সিস্টেম। এমআরটির মতো সবাই, আপনি আধা ঘন্টায় গাজীপুর থেকে মহাখালী চলে যাবেন উইদাউট এনি ইন্টারাপশন, সেটা কি ভালো না? প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ার মধ্যে রয়েছে ড্রেন, 7টি ফ্লাইওভার, 10 লেনের টঙ্গী ব্রিজ ও 2টি ফুট ওভারব্রিজের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। এবার সিলেটের জৈন্তাপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে 14 রোহিঙ্গা সহ 31 জনকে পুশ ইন করিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় সবাইকে আটক করেছে বিজিবি জানায়, ভোরে জাকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা থেকে আটক করা হয় 14 জনকে, যাদের মধ্যে 4 জন পুরুষ ও 4 জন নারী এবং 7 জন পুরুষ রয়েছেন। তারা মিয়ানমারের নাগরিক এবং কয়েক বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। এদিকে একই সময় উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে 12 জন নারী ও শিশুসহ আরও 17 জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ, যারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। এছাড়া সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি চালের বাজার, ভরা মৌসুমেও বেশি দামে চাল কিনছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন দাম বাড়ার পেছনে রয়েছে বড় মজুতদাররা। তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। একই সঙ্গে বলেছেন ব্যবস্থা না নিলে সামনের দিনে আরও বাড়বে চালের দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর চালের বাজারের বিস্তারিত জানাবেন মাঝার ইমন। আব্দুল আওয়াল তালুকদার 2 যুগেরও বেশি সময় ধরে করছেন চাল বিক্রি। চড়াই উতরাই পেরিয়ে নানা অভিজ্ঞতা নেয়া এই চাল ব্যবসায়ী বলছেন বাজারের অস্থিরতার পেছনে আছে অবৈধ মজুত। প্রতিটা চালের দামে মনে করেন কেজিতে 3-4 টাকা করে বাড়ছে, আর মিনিকেটটা বাড়ছে মনে করেন 7 থেকে 8 টাকা। এটা আসলে মেলাদের সিন্ডিকেট এবং তাদের কৃত্রিম সংকট দেখায়। তারা আসলে এই মনে করেন 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভোক্তাদেরকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আরও বাজার ঘুরে দেখা যায় ঈদের পর থেকেই গত 3 সপ্তাহ ধরে বাড়তি চালের দর। পাইকারি পর্যায়ে মানভেদে ঈদুল আজহার আগে 70 থেকে 72 টাকায় বিক্রি হওয়া মিনিকেট এখন 78 থেকে 80 টাকা, 53 থেকে 54 টাকার 28 চাল 56 থেকে 60 টাকা, আর নাজির শাল 75 থেকে 78 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত। পাইকারি মূল্যের চেয়ে 2 থেকে 5 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ঈদের আগে ধানের দাম কম থাকার সুবাদে বড় বড় কোম্পানিগুলো মাত্রাতিরিক্ত চাল মজুত করেছে অভিযোগ করে বিক্রেতারা বলছেন চাল বাজারের এই অস্থিরতার কারিগর সিন্ডিকেট চক্র। 5টা কোম্পানি আছে, কোম্পানিকে দেওয়ার দরকার আছে। তারা তো হলো যে কি বলে মোটর ব্যবসায়ী, তেলের ব্যবসায়ী, তেলের সিন্ডিকেট করে, আটা সিন্ডিকেট করে, চিনি সিন্ডিকেট করে। এরা আবার চালের ব্যবসায় আসছে, ওরা এখানে এসে সিন্ডিকেটটা করে দামটা বাড়ছে, আর কিছু না। ভরা মৌসুমেই চালের দাম বৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তার কথা জানিয়ে ক্রেতারা বলছেন কার্যকরী তদারকি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামনে আরও বাড়বে চালের দাম। হঠাৎ করে 9 টাকা 10 টাকা কিভাবে বাড়া মিনিকেট চালের দাম? বাড়তে পারে 1-2 টাকা, আরামসে বাড়াও। সিজন টাইমে দাম বেশি, সামনে হয়তোবা সিজনের টাইম শেষ হলে আরও দাম বেশি তো হবে মনে হচ্ছে। সেখানে তো দেখা যায় আমাদের জন্য খুব সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙেছে, আরও সিন্ডিকেট ভাঙা প্রয়োজন এবং খুব কঠিনভাবে সেটা ভাঙা প্রয়োজন, এবং সেটা হচ্ছে যে আপনারা ধরেন এগুলা শাস্তির আওতা আনা উচিত। গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর কমতে দেখা গিয়েছিল চালের দাম। মাঝার ইমন, এখন, ঢাকা। ভারতের পুরীতে তীব্র দাবদাহের মধ্যে রথযাত্রায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকে। শুক্রবার পুরীর সমুদ্র সৈকত এলাকায় উৎসবে অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী। দুপুরে সূর্যের খরতাপ আর গরমের তীব্রতায় জ্ঞান হারান অনেকে। পরে স্ট্রেচারে শুয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গরমে স্বস্তি দিতে প্রশাসনের তরফ থেকে পথে পানি ছেটানোর ব্যবস্থা ছিল। পুরীর জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে গুঞ্চিদা মন্দিরে রথযাত্রা শেষ হয়। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় 3-0 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। বিএনপির নাম ভাঙিয়ে ইনকাম ট্যাক্সে অসাধু চক্রের আন্দোলন, মন্তব্য রিজভীর। কর্তৃত্বহীনতাই সরকারের বড় ব্যর্থতা, অভিযোগ এবি পার্টির। নির্মাণ কাজ বন্ধ থাকায় এখন ভোগান্তির প্রকল্প বিআরটি। 7 দফা সময় বাড়িয়ে 1 যুগ পার, কাজ শেষ হবে কিনা নতুনভাবে মূল্যায়নের তাগিদ। খরা মৌসুমেও অস্থির চালের বাজার, টানা 3 সপ্তাহ বাড়তি দর, সিন্ডিকেটকে দুষছেন মিল মালিকরা। স্বস্তি কম মাছ সবজির বাজারে। সনাতন ধর্মাবলম্বীদের জমজমাট রথযাত্রা উৎসব চলছে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় নানা আয়োজন। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।